আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনার শিরোনামটা আমার খুব পছন্দ হয়েছে। কোনো সন্দেহ নাই যে যারা শিরোনাম করেন কোনো না কোনো দিক থেকেই তারা করেন, কিন্তু সেটা কখনো কম পছন্দ হয়, কখনো বেশি পছন্দ হয়। আপনার এই শিরোনামটা আমার পছন্দ হয়েছে যে যখন নগরে আগুন লাগে দেবালয়ও নিরাপদ থাকে না, দেবালয়ও পুড়ে যায়। তো যারা মব ভায়োলেন্স সৃষ্টি করেছে, মব ভায়োলেন্স যারা পয়দা করেছে স্রষ্টা, তারা নিজেরাই এখন ভয়ে আছে। ওই যে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে না, যে যে ভাত দেওয়ার মুরুদ নাই, কিল দেওয়ার গোসাই। অনেকটাই এরকম হচ্ছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতা দখল করে আমার দৃষ্টিতে, বা কারো ইশারায় ক্ষমতায় তিনি পেয়ে যান, এই জন্য বললাম তিনি দেশের রাজনীতিবিদ ছিলেন না। কোন রাজনীতিবিদ যখন ক্ষমতায় চলে আসেন তখন সেটা নানাবিধ সংশয়, সন্দেহ, বিভিন্ন বিষয় প্রশ্ন আছে, সেই দিক থেকে এটা আমি বললাম। কারণ তিনি রাজনীতিবিদ না। আমাদের রাজনীতিবিদরা যদি ক্ষমতায় আসতো আমি আরো বেশি খুশি হতাম। সেটা আওয়ামী লীগ থাকুক বা অন্য যে কোনো দল থাকুক, রাজনীতিবিদরা হলেই আমি খুশি হতাম। কারণ যার কাজ তারই সাথে, অন্য করলে ঝাঁঝর বাজে। ডক্টর ইউনূস যদি এই দেশের অর্থ উপদেষ্টা হিসেবে থাকতেন, হয়তো তিনি আরো ভালো করতে পারতেন। আর আপনি যেটা বলেন ডক্টর ইউনূস আমাদের জন্য কি করেছে, আমি তো দেখি নাই তিনি আমাদের জন্য ভালো কিছু করেছেন। তবে একটা পেয়েছি, এই ৪৮ ঘন্টা হয় নাই। তিনি যে কাজটা করেছেন, আমাদের পুরুষদের জন্য একটা ভালো কাজ তিনি করেছেন, যে এখন দ্বিতীয় বিবাহ করতে আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এই একটা কাজ আমি খুঁজে পেলাম। মোটামুটি বাংলাদেশে সাধারণ মানুষের কাছে একটা হাস্যরসে পরিণত হয়েছে যে, মানে আমাদের জামালপুরের লোকজন যেগুলো বলতেছে যে, ইউনূস আর কিছু করুক আর না করুক, আমগরে দ্বিতীয় আমগরে হাঙ্গা করার ব্যবস্থা করে দিছে। উপকারের মধ্যে তো এটাই দেখলাম। আপনি দেখেন, আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতেও আপনি বিশ্লেষণ করেন, অর্থাৎ আমি ধরে নেন আমি এখন ডক্টর ইউনূসের কোনো সমালোচনা করব না। আমি ধরে নিলাম যে তার ভালো কাজের কিছু কথা বলবো। আপনি আমাকে বলেন তো, অর্থনীতিতে এগিয়েছেন? এগোননি। দেশের দারিদ্রতা কমিয়েছেন? কমাননি। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছেন? ঘটাননি। দেশের আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়েছেন? ঘটাতে পারেননি। দেশের মানুষের মনে ভয় ভীতি দূর করতে পেরেছেন? পারেননি। দেশে কি রাজনৈতিক মতভেদ ভুলিয়ে দিতে পেরেছেন? পারেননি। দেশে কি একটি নির্বাচন দিতে পেরেছেন? এখনো পারেননি। তিনি চানই না, পারবেন কোথায়? তাহলে আমরা কিভাবে বলবো যে তিনি এই কাজে এগিয়ে গেছেন? হ্যাঁ, তিনি একটা কাজে এগিয়েছেন। সেটা হলো তিনি তার ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মওকুফ করিয়ে নিয়েছেন। ২৯ সাল পর্যন্ত তিনি তার নিজের ব্যবসা-বাণিজ্যের খাজনা মওকুফ করিয়ে নিয়েছেন। তিনিও বলেছেন যে আগামী ৫০ বছর ক্ষমতায় থাকবেন। এগুলো তিনি বলেছেন। আমরা তো দেখলাম আগানোর মধ্যে তিনি নিজের কাজটাই এগিয়েছেন। আপনি আমাকে বলেন দেশের ১ ফুট রেল লাইন এগিয়েছে? দেশের ১ ফুট রেলপথ আগায়নি। দেশের ১ ফুট সড়ক পথ আগায়নি। দেশের পানিপথ তো কোন সরকারের সময় আগায় না। এটা শুধু ইউনূসের দায়ভার, দোষ দিব না। সব সরকারের আমলেই নদীপথ সংকীর্ণ হয়ে আসতেছে, আমরা দেখতেছি। যদিও এটা নদীমাতৃক দেশ, সবচেয়ে বেশি পথ থাকার কথা ছিল নদীপথ। কিন্তু আমাদের চরম ও পরম দুর্ভাগ্য যে কোন সরকারই আমাদের নদীপথ নিয়ে কোনদিন কাজ করে নাই। সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে কি করেছেন তিনি? আমাদের চলচ্চিত্রে এগিয়েছেন, আমাদের শিল্পে তিনি এগিয়েছেন, সাহিত্যে এগিয়েছেন, সংস্কৃত সংস্কৃতিতে এগিয়েছেন না, আমাদের চারুকলায় এগিয়েছেন, আমাদের গান, নাচ, যাত্রাপালা। কোথায় তিনি? সুকুমার যেকোনো প্রবৃত্তি তো এখন পিছিয়ে আছে। আমরা তো দেখছি না। এমনকি ওয়াজের বয়ানের যে মৌলবীদের ফিস তাও কমে গেছে। এমনকি মৌলবীরা আগে যেখানে ৫ বেলা দাওয়াত খেত, আমি ১ম বলেছি তাদের দাওয়াত কিন্তু কমে গেছে। সেটা এখন সত্য। আপনারা যেকোনো মৌলবীকে ফোন দিতে পারেন। তাদের দাওয়াত আগের চেয়ে কমে গেছে। তাদের যে আগে ওয়াজের রেট ছিল সেই রেটও কমে গেছে। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। তাহলে কোথায় তিনি এগোলেন? তিনি কি আমাদের ধর্মকে আগে এগিয়ে দিয়েছেন? হিন্দু ধর্মের কথা বাদ দেন। সেই ধর্মের বাংলাদেশের লোকেরা নিজেদের, যদি একটা দেশ নিচে নেমে যায় তাহলে তো এটা সব পেশার মানুষকে এফেক্ট করবে। জি প্লিজ ওয়েট। জি, জি, আবার বলেন, বুঝতে পারিনি। বললাম যে সব সূচকে যদি একটা দেশ নেমে যায়, অর্থনীতি ডাল হয়ে যায়, তাহলে তো সব পেশার মানুষকে এটা এফেক্টেড করবে। এটাই তো স্বাভাবিক। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এই যে গ্যাসের দাম যে বেড়েছে, ধরেন আপনি ডক্টর ইউনূসের পক্ষে, আমি বিপক্ষে। সেইজন্য কি আমার জন্য কি গ্যাসের দাম বাড়বে, আপনার জন্য কমবে? কমবে না। আপনিও যে দামে কিনবেন, আমিও সে দামে কিনবো। অর্থনীতি, একটা দেশের অর্থনীতি হচ্ছে মেরুদণ্ড। যদিও বলা হয় যে জাতির জাতির মেরুদণ্ড নিঃসন্দেহে শিক্ষা, বিদ্যা। কিন্তু দেশের অর্থনীতি যদি ঠিক না থাকে, একটা দেশ তো টিকতে পারবে না। আপনি দেখেন অর্থনীতি কোথায় নেমে গেছে। এই দেশে গরিবের হার বেড়েছে, বেকারত্বের হার বেড়েছে। এটা তো শুধু যারা আওয়ামী লীগ করে বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের জন্যই শুধু এটা এটা এফেক্ট করবে না।
এটা তো তাদের উপরও পড়বে যারা এখন ক্ষমতায় আছে, তাই না? পুরান ঢাকায় যারা ব্যবসা করে সবই তো আর আওয়ামী লীগ করে না। তা আওয়ামী লীগ করলে তো তাদের ব্যবসায় শুধু লস হয় তা না, লস সবারই হবে। তাহলে অর্থনীতি হলো মূল মানদণ্ড। আপনি যেটা সুন্দর একটা কথা বলেছেন যে সম্মানটা অন্তত দিক, তিনি দিতে পারবেন না। কারণ তিনি নিজের সম্মান নিজের আপনি যদি আপনার সম্মান রাখেন, আমি কি আপনার কাছে আশা করতে পারি আপনি আপনাকে সম্মানিত করবেন? আমি যদি আমাকে সম্মানিত না করতে জানি, আপনি কেন আমার কাছে আশা করবেন যে আপনাকে আমি সম্মানিত করব? প্রশ্নই আসে না। ডক্টর ইউনূস তো নিজের সম্মানই রাখেন নাই। তিনি একজন প্রফেসর। একটা প্রতিষ্ঠান তিনি সুপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশে বিরাজমান তার প্রতিষ্ঠান। আচ্ছা, তার কেন আদম ব্যাপারে লাইসেন্স করতে হবে আমাকে বুঝিয়ে বলেন। আমি আপনাকে দিয়ে উদাহরণ দিই। আমি আপনাকেও চ্যালেঞ্জ করলাম। আপনি কি আদম ব্যাপারে লাইসেন্স করবেন? প্রশ্নই আসে না। আমি জানি ওই লাইসেন্সটা বাংলা দিলেও আপনি নেবেন না। কেন নেবেন না? সেটা সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, জনগণ জানে। তাহলে একজন অধ্যাপক, একজন প্রফেসর, গ্রামীণ ব্যাংকের মালিক, সর্বে সর্বা, বাংলাদেশের যেভাবেই তিনি ক্ষমতায় আসেন, ছলে বলে কৌশলে, এই যে আপনি এখন এডিটর হিসেবে আছেন, আপনার তো একটা অনার আছে, আপনি যেভাবে আসেন। তো ডক্টর ইউনূস যেভাবেই তিনি চলে আসছেন ক্ষমতায় তো এসেছেন। আমি তাকে পছন্দ করি বা না করি, আপনি তাকে পছন্দ করেন বা না করেন, সে তো এখন বাংলাদেশের প্রধান হিসেবে, নির্বাহী হিসেবে প্রতিনিধিত্ব করতেছে। একটা দেশের প্রতিনিধিত্ব করতেছে। চারটেখানি ব্যাপার না। একই সাথে নোবেল লরিয়েট। তিনি কি তার সাথে তার সম্মান তিনি রেখেছেন? কেন তিনি আদম ব্যাপারে লাইসেন্স করতে হবে তার? আমাকে বলেন, বুঝিয়ে বলেন। এর মাধ্যমে তো তিনি তার নিজের প্রতি অবিচার করেছেন। তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ। সারা জীবন দেশের বাইরে থেকেছেন। তার সন্তান দেশের বাইরে, তার স্ত্রীরা দেশের বাইরে। তিনি উন্নত দেশে পড়ালেখা করেছেন। তিনি তো এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা, নারী অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ ভয়েস, ব্যক্তি স্বাধীনতা, এগুলোকে সমুন্নত করার কথা। কই আমরা তো কোনোভাবেই তাকে দেখলাম না। সবচেয়ে বড় কথা, ধরে নিলাম এই দেশে অর্থনৈতিকভাবে মানুষ কষ্ট থাকলো, অন্তত সম্মানটুকু তো বিদেশে আমাদের তুলে ধরতে পারতেন। তিনি তা পারেননি। আমাদের ঘেঁটি ধরে বিদেশ থেকে বের করে দিচ্ছে। বিভিন্ন দেশে আমাদের ভিসা দেওয়া বন্ধ করে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি একবার উগান্ডায় যেতে চেয়েছিলাম। উগান্ডা, যে দেশের নাম শুনে আমরা হাসি। আপনি জানেন সেই দেশে আমি যখন অনলাইন আবেদন করি, তারা পোর্ট এন্ট্রি ছিল, তারা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে উগান্ডার মতো দেশ পোর্ট এন্ট্রি বন্ধ করে দিয়েছে। তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তানের কথা আমি বাদই রাখলাম। এগুলো সব পোর্ট এন্ট্রি ছিল। আপনাকে যেতে দিচ্ছে না। তার মানে কি আমাদের সম্মান বিদেশে নেই? এমনকি আপনি জানেন সর্বশেষ নেপাল, বাংলাদেশের চেয়ে কি ধনী রাষ্ট্র? বাংলাদেশের চেয়ে কি বড় রাষ্ট্র? আমাদের বাজেট তাদের ৫ ভাগের ১ ভাগ। তাদের বাজেটের চেয়ে আমাদের বাজেট ৫ গুণ বড়। সেই নেপালের এই মুহূর্তে যিনি নির্বাহী, তিনি কি বলেছেন? বিচারপতি কার্কি, যিনি এখন নেপালের শাসন নির্বাহী ক্ষমতার অধিকারী, কি বলেছেন? যে আমি নেপালকে বাংলাদেশ হতে দেব না। কিন্তু কিছুদিন আগে আমরা শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে আমি বাংলাদেশ বানা দো, আমি বাংলাদেশ, পাকিস্তানের আদালতে আপনি পছন্দ করেন আর না করেন শেখ হাসিনাকে, আমি পছন্দ করি বা না করি শেখ হাসিনাকে, শেখ হাসিনার সরকারের আমলে যে পাকিস্তানকে ভেঙে আমরা স্বাধীন হয়েছি, যে পাকিস্তানকে তালাক দিয়ে আমরা আলাদা সংসার করেছি, সেই পাকিস্তানের সংসদে যখন বলেছিল আমি পাকিস্তান বানা দো, সিঙ্গাপুর নেই, পেহলে বাংলাদেশ বানা দো, আমাদের কিন্তু শেখ হাসিনাকে অপছন্দ করলেও আমাদের শির কিন্তু উঁচুতে ছিল। যেমন ডক্টর ইউনূস যদি এখন ভালো কাজও করতো, আমি তাকে পছন্দ করি বা না করি, তিনি যদি আমার দেশকে সমুন্নত করতেন, আমিও প্রাউড ফিল করতাম। তাকে অপছন্দ করলেও, তার সমালোচক হলেও। তিনি কি তা পেরেছেন? এই যে ক্রিকেট খেলা আমি পছন্দ করি না, কিন্তু এই ক্রিকেটে যখন বাংলাদেশ জিতে আমার বুকটা ভরে যায়, আমার খুশিতে চোখে অশ্রু এসে যায় যখন আমি শুনি সাকিব পৃথিবীর সেরা অলরাউন্ডার। আমি খেলা পছন্দ করি না, সত্যি অনেস্টলি বলতেছি, ক্রিকেট খেলা আমার পছন্দ না। তারপরে যখন শুনি সাকিব পৃথিবীর সেরা প্লেয়ার, যখন শুনি যে মুস্তাফিজকে তারা ভারতীয় আদর করে ফিজ বলে ডাকে ভালোবেসে, তখন আমার মনটা ভরে যায়। আমি খেলা পছন্দ করি না, আবারও বলতে ক্রিকেট খেলা আমার পছন্দ না। আমার পছন্দ হাডুডু খেলা, দাবা খেলা, আমার পছন্দ ফুটবল খেলা। আমার ক্রিকেট কখনোই কোনো কালে পছন্দের ছিল না, কিন্তু তারপরেও আমি প্রাউড ফিল করতাম আমার দেশ জিতে গেছে। কিন্তু আজকে মানে একটা না একটা সুযোগ তো আপনাকে দিতে হবে আমাকে। আমি কি নিয়ে ডক্টর ইউনূসকে প্রাউড ফিল করবো বলেন? তিনি কত রকম হাস্যকর কাজ করতেছে। তিনি বাংলাদেশের নারীদেরকে কিভাবে অবহেলিত করলেন। নারীর সম্মান আপনি যখন না দিবেন, সেখানে তো সেই দেশ ঠিক থাকবে না।
আপনি বৈদিক দর্শনে দেখবেন যে যেখানে নারীর সম্মান আছে সেই দেশ সম্মানিত। আপনি খেয়াল করেন ভারতেও নারী সম্মানিত নয়, তার জন্য ভারতে পৃথিবীতে যে সম্মান তার পাওয়ার কথা ছিল এখন সে সম্মান সে পায়নি। আপনি দেখেন ইউরোপে নারী সম্মানিত, আপনি দেখেন নারী আমেরিকায় সম্মানিত, আপনি দেখেন নারী অস্ট্রেলিয়ায় সম্মানিত। তাই তারা তারা সম্মানিত সারা পৃথিবীতে। বৈদিক দর্শনের মত ছিল নারীকে সম্মান দিতে হবে, তাহলেই তারা সম্মানিত হবে। এমনকি রাজার কাজ হচ্ছে নারীর সম্মান রক্ষা করা। কিন্তু আমরা এখন বাংলাদেশে কি দেখলাম যে দ্বিতীয় হাঙ্গা করতে প্রথম বইয়ের অনুমতি লাগবে না। এটা কোনো কথা? এটা কোনো কথা হতে পারে? তা আপনি যেটা আমি বললাম যে ভাত দেওয়ার ভাতার নয় কিল দেওয়ার গোসাই ডক্টর ইউনূস সেই রকম। তাকে নিয়ে অহংকার করার আর তিনি যে সম্মান আমাদের আমরা তার কাছে আশা করছি যেটা লিখেছেন, বিশ্ব দরবার আমাদের ছোট করে ফেলেছে, আমাদের সেনাবাহিনীকে ছোট করে ফেলেছে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি মিনিমাম ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে। প্রতিদিন সংখ্যালঘুরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। গত 2 দিনেও নাকি 2 জনকে মেরে ফেলা হয়েছে সংখ্যালঘু। এর আগে আমরা দেখলাম 2 জনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। তো এই যে দেশের ভাবমূর্তি ধ্বংস করে দিল। ক্রিকেটকে নিয়ে দেখেন কি তর্ক বিতর্ক হচ্ছে। যে ক্রিকেট খেলা আমাদের পরিচিতি এনে দিয়েছিল সারা পৃথিবীতে, সেই ক্রিকেটকে নিয়েও বিতর্কিত করা হচ্ছে। পরিচিতি কোথায় এনে দিচ্ছে? আমাদের দেয়নি। আপনি দেখেন বাংলাদেশে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে দেয় না। এটা কি দেশে আমাদের বিদেশে কি আমাদের সম্মান বয়ে এনেছে? ডক্টর ইউনূস বিদেশে গিয়েছেন, তাকে ওই দেশের চাপরাশিও স্বাগত জানায় নাই। আমি আহত হয়েছি, আপনি বিশ্বাস করেন আমি তার কঠোর বাংলাদেশের সবচেয়ে বড় কঠোর সমালোচক যারা ডক্টর ইউনূস এবং ইউনূস সরকারের, আমি তাদের অন্যতম। কিন্তু বিশ্বাস করেন যেদিন ডক্টর ইউনূসকে একটা চাপরাশি ইতালিতে ওয়েলকাম জানায় না, বা বিদেশে গেলে তাকে ওয়েলকাম জানায় না, আমেরিকায় গেলে ওয়েলকাম জানায় না, আমি কষ্ট পাই। কারণ আফটার অল তিনি যখন যান পতাকাটা থাকে বাংলাদেশের। আমরা যখন দেখি ডক্টর ইউনূস যখন কোনো শাসকের পাশে বসে তার পাশে বাংলাদেশের পতাকা থাকে না, তখন আমার মাথাটা হেট হয়ে যায়। কিন্তু তার কারণে যদি দেশটা উন্নত উপর দিকে যেত, আমাদের দেশকে ভালোবাসতো, মানুষ শ্রদ্ধা করতো, আমি তাকে পছন্দ করি আর না করি, মনের ভিতর থেকে আমার ভালোবাসা শ্রদ্ধা ভক্তি তার প্রতি আসতো। যেমন 24-এর 5ই আগস্টে শেখ হাসিনার পতন ঘটানোর পরে এখন মানুষ মনে করতেছে যে আগেই ভালো ছিলাম। কেন এটা আসতেছে? তারা তো আগে ভালো ছিল না, ভালো থাকলে তো এই সরকারের পতন ঘটাইতো না। কিন্তু কেন বলতেছে আগেই ভালো ছিলাম? এই সরকারের তুলনায় এই সরকার এত খারাপ কাজ করেছে যে এই সরকার এবং তার সহযোগী যত শক্তি, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমার ভাবির ছেলেদের দল, বৈষম্য বিরোধী হোক, তাদের সকলের প্রতি মানুষ অসন্তুষ্ট। তাই বলতেছে যে আগেই ভালো ছিলাম। আমি বলি নাই কিন্তু আগে ভালো ছিলাম, আমি মনে করি আগেও খারাপ ছিলাম, কিন্তু এখন আরো বেশি খারাপ আছি, সেটা আমি বলি। আমি কিন্তু কখনোই বলি না আগেই ভালো ছিলাম। আবারও বলতেছি প্রিয় দর্শক, এবং আপনাকেও বলতেছি এডিটর সাহেব, আমি আগেও খারাপ ছিলাম, এখন আরো বেশি খারাপ আছি। আমি বলতে এখানে আমরা, সেই দৃষ্টিতে, সেই জন্যই মানুষ বলতেছে আগেই ভালো ছিলাম। তো ডক্টর ইউনূস এটা খুব খারাপ কাজ করেছেন। তার সামনে একটা যথেষ্ট সুবর্ণ সুযোগ, না শুধু তার সামনে এত সুযোগ এসেছিল যে এই দেশের মানুষ বলতো ডক্টর, যিনি সেটা তার ভাড়াটিয়াদের বলিয়েছেন বা তিনি নিজে বলেছেন যে মানুষ আমাকে 50 বছর চায়। তিনি যদি সত্যিই ভালো কাজ করতেন, এই দেশের মানুষ অন্তত তাকে আজীবন ক্ষমতায় চাইত। কিন্তু এখন কিন্তু মানুষ ইয়ানাপসি করতেছে যে কখন আপদটা বিদায় হয়, কখন এই উপদেশটা, আপনারা যাকে উপদেশটা বলেন, আমি তাকে মহা উপদেশটা বলি, কখন এই মহা উপদেশটা বিদায় হয়। না আছে দেশের শান্তি, এত সোজা কথা, না দিবে পেটে ভাত, তার উপর আবার পিঠে কিল। এটা তো বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। না আছে দেশে সম্মান, না আছে বিদেশে সম্মান, এটা তার কখনোই উচিত হয়নি। যেভাবে তিনি, এই যে দেখেন বাংলাদেশে সংবাদপত্র, এই দেখেন প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো আমার পছন্দের পত্রিকা না, কিন্তু সেই পত্রিকায় আগুন জ্বালিয়ে দিয়েছে, আমরা তো নিন্দা জানিয়েছি। এটা কি ভালো হয়েছে? এটা তো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এখন বলবেন এটার জন্য দায়িত্ব ডক্টর, না, ডক্টর ইউনূস। সংস্কৃতিতে একটা কথা আছে যার অর্থ হইলো যে যে নীরবতাই সম্মতির লক্ষণ। এটা কিন্তু সংস্কৃত থেকে আসছে, 4000 বছর আগে লেখা। বেদে না উপনিষদে পড়েছিলাম, মনে নাই, যে নীরবতাই সম্মতির লক্ষণ। ডক্টর ইউনূস যখন নীরব ছিলেন 32 নম্বর ভাঙার সময়, ডক্টর ইউনূস যখন নীরব থাকেন এই দীপদাসকে চালিয়ে পুড়িয়ে মারার সময়, ডক্টর ইউনূস যখন নীরব থাকেন বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দেওয়া, তার মানে এগুলো তিনি সম্মতি দিয়েছেন। তার আমলে একটু ঘটেছে। এই যে মগ সন্ত্রাস ঘটতেছে, এটা কি ভালো দেশের জন্য? আমরা আগে দেখেছি তার আমলে কি হয়েছে, আমরা শুনতাম আগে মগের মূল্য, আমরা এখন মবের মূল্য। ডক্টর ইউনূস দেশকে বানিয়েছেন মবের মূল্য, এবং বিদেশে আমাদের বানিয়ে ফেলেছেন, পাকিস্তান তো ভিকারিস্তান হয়ে গেছে। আর ডক্টর ইউনূসের কথাই বা কি বলবো?
আমাদের জামাতের নেতা, আমাদের দেশের আর একটা দল যারা স্বাধীনতা বিরোধী ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, সেই জামাতের নেতা বলেছে যে তারা নাকি মধ্যপ্রাচ্য থেকে আমাদের জাকাত এনে খাওয়াবে, মানে জাকাতিস্তান। মানে কোনোভাবেই আমাদের শান্তি নেই, মানে বহির্বিশ্বে আমাদের মুখ রাখার আর জায়গা থাকলো না। সর্বশেষ এই যে কার্কিজি বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দিব না। কিভাবে বাংলাদেশকে আপনি বিদেশের মাটিতে আমাদের মুখ উজ্জ্বল করবেন যখন কার্কি এই কথা বলে? থাকে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা যারা দেশকে ভালোবাসি তাদের জন্য এটা দুর্ভাগ্য। জি, যে যখন নগরে আগুন লাগে দেবালয়ও নিরাপদ থাকে না, দেবালয়ও পুড়ে যায়। তো যারা মব ভায়োলেন্স সৃষ্টি করেছে, মব ভায়োলেন্স যারা পয়দা করেছে স্রষ্টা, তারা নিজেরা এখন ভয়ে আছে। গানম্যান লাগবে কেন? হোয়াই? আপনি গানম্যান নিয়ে আমার কাছে ভোট চাইতে আসবেন? আপনি গানম্যান নিয়ে আমার বাড়ির চাকরের কাছে, আমার বাড়ির কাজের লোকের কাছে ভোট চাইতে আসবেন? আপনি গানম্যান নিয়ে এসে আমার ব্যবসায়িক পার্টনারের কাছে ভোট চাইবেন? আপনি গানম্যান নিয়ে গার্মেন্টস শ্রমিকের কাছে বেতন চাইতে যাবেন? আপনি গানম্যান নিয়ে মসজিদের ইমামের কাছে গিয়ে, খাদেমের কাছে গিয়ে ভোট চাইবেন? আপনি গানম্যান নিয়ে গিয়ে একটা বারে গিয়ে, মদের বারে গিয়ে ভোট চাইবেন? আপনি গানম্যান নিয়ে গিয়ে একটা রিক্সাওয়ালার কাছে ভোট চাইবেন? আমরা বাংলাদেশে এই চরিত্র দেখি নাই। বরং আমরা দেখেছি যখন নির্বাচনের ঘোষণা আসতো, অন্তত ওই 2.5 মাস 3 মাস, মানে তফসিল ঘোষণা করার 15 দিন আগে থেকে নির্বাচনের দিন পর্যন্ত বাংলাদেশের জনগণ শান্তিতে ঘুমাইতে পারতো। এর সাক্ষী আপনি, এর সাক্ষী আমি। আমরা দেখেছি যে যখনই জি, প্রার্থীদের আমরা দেখতাম যে ল্যাটকা দিয়ে গিয়ে ঘরের উঠানে কাদা মাটির মধ্যে বসে পড়বে, জি, কৃষককে জড়ায় ধরবে। এই গার্মেন্ট প্রোটোকল থাকলে তো এটা সম্ভব না। এটাই বাংলাদেশের সৌন্দর্য, নির্বাচনের সৌন্দর্য। এটা ধ্বংস করে দিল। মানে মানে বাংলাদেশের নির্বাচনের যে একটা ঈদের আমেজ, পূজার আমেজ, মহাসমারোহের আমেজ, সেটাকে ধ্বংস করে দিল। অন্তত নির্বাচনে আমরা গানম্যান দেখতে চাই না, কারণ বাংলাদেশটা তো এরকম ছিল না। এই বাংলাদেশে এই গানম্যান দিয়ে জামাত নিজে গানম্যান নিয়ে প্রমাণ করে দিল যে তারা নিজেরাও নিরাপদ না। কেন নিরাপদ না? কারণ তারা এমন কিছু ঘটিয়েছে বা এমন কিছু ঘটতে দিয়েছে যে তারা এখন নিজেরাই ভয়ভীত। আমরা তো, আপনি কোনোদিন দেখেছেন আপনার বয়সে যে বাংলাদেশে কেউ গানম্যান নিয়ে ঘুরতেছে নির্বাচনের সময়? কখনোই দেখি নাই, এবং এটা আমরা দেখতে চাইও না। গানম্যান নিয়ে ঘুরো, আপনি যেটা বললেন ফেসিবাদ ফিরে আসবে, মানে ফেসিবাদ তো ফিরে আসছেই। এক ফেসিবাদ, তাদের ভাষায় যদি আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে থাকে, এরা তো এখন মহা ফেসিবাদ। আপনি এখন কথা বলতে পারবেন সংবাদপত্রের স্বাধীন? কোন আমলে বাংলাদেশের পত্রিকা অফিসে আগুন দিয়েছে? কোন আমলে গিয়ে কারো বাড়ি প্রকাশ্য ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে গিয়ে ভেঙে ফেলেছে? কোন আমলে বলেছে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে? কোন আমলে পুলিশ বলেছে যে আমরা মবের ভয়ে রাস্তায় বেরোই না? কোন আমলে বলেছে? ফ্যাসিজম তো এখনই চলতেছে। আর কোনোদিন কোনো না আর হ্যাঁ ভোটে কোনোদিন ফ্যাসিবাদ ঠেকাইতে পারবেন? ফ্যাসিবাদ ঠেকাইতে গেলে আপনাকে সংবিধানকে শক্ত করতে হবে। ফ্যাসিবাদকে ঠেকাইতে গেলে আপনাকে বাক স্বাধীনতা, গণতন্ত্র এবং বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। তাহলে না ফ্যাসিবাদ হয়ে আপনার হা না ভোটে যাবে, কোনোদিন বন্ধ হবে। শেখ হাসিনা তো এই যে এই অভ্যুত্থান ঠেকানোর জন্য তত্ত্বাবধায়ক সরকার যাতে না আসে সংবিধান বাতিল করে দিয়েছে। তাতে কি ঠেকানো গেছে? চায় নাই। তো আর আমার ভাতিজারা, এদের আমি ভাবির ছেলে বলি, আমার ভাতিজারা, এরা তো হাস্যকর কথা বলছে যে তারা নির্বাচনে যাবে না, আবার হ্যাঁ ভোট চায়। মানেটা কি দাঁড়াইলো? মানে আদা খাবো না আদার ঝোল খাবো, বিষয়টা এরকম। এটা তো আর এক হাস্যকর ব্যাপার। ডক্টর ইউনূস, আচ্ছা ডক্টর ইউনূস তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, সে কেন হ্যাঁ বা না ভোটের পক্ষে কথা বলবে? 3 মাস পোস্ট দিয়েছেন, তার ভেরিফাইড পোস্টে, জিওভি গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে আপনারা হার পক্ষে ভোট দেন। কেন বলবে গভর্নমেন্ট? এই সো কল্ড, এরা তো কারো পক্ষে না। আমি আর আপনি ফুটবল খেলতেছি, এখানে তো ডক্টর ইউনূস জাজ, রেফারি, তিনি দর্শকও না। দর্শকেরও হক আছে কারো পক্ষে বা বিপক্ষে যাওয়ার, হাততালি দেওয়ার বা না দেওয়ার, শীষ দেওয়ার বা না দেওয়ার। ডক্টর ইউনূসের তো একজন রেফারির কি সেই সুযোগ আছে? নাই। ডক্টর ইউনূস কিভাবে তিনি হ্যাঁ হ্যাঁ কথা বললেন? আবার আমার ভাবির ছেলেরা আবার বলতেছে তারা নির্বাচনে যাবে না, কিন্তু হ্যাঁ ভোটে যেন ভোট দেন। আর হ্যাঁ ভোট দিলেই ফ্যাসিবাদ আসবে না, হ্যাঁ ভোট দিলে তারা ক্ষমতা থাকতে পারবে। শেখ হাসিনা তো ভোটাভুটি করে ক্ষমতা আসছিল, 6 মাসের পর তো তার পতন ঘটেছে। আওয়ামী লীগও তো 15 ফেব্রুয়ারি, বিএনপিও তো 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল, কতদিন টিকতে পেরেছিল? ভোটের সাথে এগুলো সম্পর্ক আছে। যার সাথে জনগণের সম্পৃক্ততা নাই, ওইখানে কি লেখা আছে? 4টা নাকি 5টা, আমি জানি না ওইখানে কি লেখা আছে। আমি জানি না, আমি যে একজন সমালোচক, সচেতন ব্যক্তি, সাধারণ জনগণ জানে ওইখানে কি লেখা আছে, হ্যাঁ ভোট বা না ভোট? এগুলো তো একটা মানে বোকামি বা শিশু সুলভ আচরণ এগুলো। আর আমার ভাবির ছেলেরা যেটা বললো যে আদা খাবে, আদার ঝোল খাবে, আদা খাবে না, ভোট করবে না, কিন্তু হ্যাঁ ভোটে, হ্যাঁ জায়গায় ভোট দেন, এটা তাদের শিশু। তারা যেমন তাদের পার্টির নাম ন্যাশনাল চিলড্রেন পার্টি বলে কেউ কেউ, তারা শিশু সুলভ আচরণ। এরা তো রাজনীতিবিদ না, তাই এই ধরনের কথা বলেছে আমি মনে করি। আর এটা করে হ্যাঁ বা না ভোটে কোনোদিনই স্বৈরাচারের
সৃষ্টি আপনি ঠেকাইতে পারবেন না। স্বৈরাচারের সৃষ্টি যাতে না হয় তার জন্য আপনাকে বাক স্বাধীনতা এবং ফ্রিডম অফ ভয়েস এর পাশাপাশি ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে আপনার কিছুই করতে হবে না। আপনি সংবাদপত্রের স্বাধীনতা দিন, আপনি মানুষের বাক স্বাধীনতা ফিরে দিন। এই পৃথিবীতে কোথাও, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, এমনকি কোনো পরিবারেও স্বৈরাচারী ব্যক্তি, নেতা বা কোনো প্রতিষ্ঠান স্বৈরাচারী হতে পারবে না। আসলে তারা এখানে পাগল তো নিজের বুঝ বুঝে। আমার ওই জামাল বেরা পাগলের গল্পটা আবারও বলি আপনাকে, যেটা আমি মাঝে মাঝে বলি, যে ডিমের আলি সে কিন্তু 3টায় বেচে, 5টায় বেচে না। বুঝতে পারছেন? 4টায়ও দিবে না, 3টায় বেচে, 5টায়ও কিন্তু দিবে না। তো আমার ভাবির ছেলেরা অবুঝ পাগল, তারা কখনো ডিমের আলি 3টায় বেচতে চায়, 4টায়ও বেচতে চায় না, 5টায় তো বেচবেই না। নিজের বুঝটা তারা ঠিকই বুঝে। তারা আদা খাবে না, আদার ঝোল খাবে। আবারও বলছি আমি, হা না ভোটে বাংলাদেশকে যায় আসে না। এবং এই যে ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন হবে পৃথিবীর ইতিহাসের, অন্তত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাস্যকর নির্বাচন। কারণ একটি শ্রেণীকে, একটি পক্ষকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি, এমনকি তাদের স্বতন্ত্র প্রার্থী হতে দেননি। তাই নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো আগ্রহ নাই। আপনি জানেন, আমিও জানি, যে নির্বাচন মানে হচ্ছে মহাসমারোহ। পুজো, ঈদের চাইতেও বিশাল আয়োজন হয়। আমরা জানি যে রাত দিন 24 ঘন্টা প্রার্থীর বাড়িতে মানুষের আনাগোনা থাকে। গ্রামের অজপাড়া গায়ের একটি ছোট্ট বাজারেও মানুষের সমাগম থাকে সারা রাত। ইদানিং আমরা জানি যে কোনো আমেজ নেই, নির্বাচনে কোনো আমেজই নেই। তার উপর দিয়েছে কি, গোদের উপরে বিস্ফোরা গানম্যান। গানম্যান দেওয়ার মধ্যে কি হয়েছে? এই দেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, মানুষের সাথে ঠাট্টা করা হয়েছে। এদেশের রাজনীতিতে এবং রাজনীতিবিদদের শ্রদ্ধার শেষ পেরাকটা তারা মেরে দিল এই গানম্যান দিয়ে। বরং আপনি ঠিকই বলেছেন যে যারা বরং গানম্যান নিয়ে ঘুরতো, নির্বাচন এলে তারা সাধারণ মানুষের সাথে মেশার জন্য ধুলো, বালি, কাদা শরীরে মাখতো, মানুষকে জড়িয়ে ধরতো, এমনকি তারা নিজেরা এগিয়ে যেত তাদের কাছে, যাতে ভয়, মানুষ তখন ভয় পেত না। এখন তো এমনি নেতাদের মানুষ ভয় পায়, তার উপরে যদি থাকে গানম্যান, মানুষজন তো হাসবে, মানুষজন হাসবে। এই জামায়াতের আমির বলছে আল্লাহ ছাড়া তারা কাউরে ডরায় না, ভয় পায় না। কিন্তু এখন তারা গানম্যান ছাড়া চলতে পারে না, মানুষ হাসবে, এগুলো বলবে। আপনি আল্লাহ ছাড়া কাউরে ডরায় না, এখন তো গানম্যান নিয়ে ঘুরতে হয়। নির্বাচনের আগে যদি গানম্যান নিয়ে ঘুরতে হয়, তাহলে নির্বাচনের পরে কি হবে ভাই? বোঝা গেল যে নির্বাচনের পরে গানম্যান নিয়েও আপনি রক্ষা পাবেন না। এটা ঠিক না। বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের রাজনীতি এবং গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হলো। একটি সুন্দর দেশ, একটি সমৃদ্ধির দিকে যাওয়া একটি দেশ ধীরে ধীরে কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়ে গেল, কিভাবে অর্থনীতি ধ্বংস হয়ে গেল, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা ঠিক হয়নি। তবে বাংলাদেশে ঠিক করতে গেলে, বাংলাদেশ সঠিক পথে যেতে গেলে, বাংলাদেশে আপনি যেটা শিরোনাম দিয়েছেন, বিদেশে যদি, বিশ্ব দরবারে যদি আমরা সম্মানিত হতে চাই, তাহলে অবশ্যই এখানে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বদলের অংশগ্রহণ একটি নির্বাচন দরকার। সেই সাথে সংখ্যালঘু ও নারীদের অধিকার সমুন্নত রাখতে হবে। তাহলে আমরা বিশ্ব দরবারে সম্মানিত হব, অর্থ যতটুকুই থাকুক। কারণ অর্থ দিয়েই সবসময় সম্মানিত হয় না মানুষ। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেখানে প্রচুর অর্থ আছে, কিন্তু বহির্বিশ্বে তাদের খুব একটা সম্মান নাই। কারণ সেখানে না আছে গণতন্ত্র, না আছে স্বাধীনতা, না আছে সংখ্যালঘুর অধিকার। আপনি যখন নারীর স্বাধীনতা, সংখ্যালঘুর অধিকার এবং মানুষের গণতান্ত্রিক অধিকার দেবেন, বিশ্ব দরবারে অটোমেটিক্যালি আপনার সম্মান বৃদ্ধি পাবে। এই ভোটে কখনোই, আমি আবারও বলি, এই ভোটের প্রতি আমার আগ্রহ নাই। এই তথাকথিত ভোট বা হ্যাঁ বা না ভোটে এই দেশ আপনি স্বৈরাচার, আমিও চাই বাংলাদেশে আর কোনোদিন শুধু বাংলাদেশ না, কোথাও যেন স্বৈরাচারের জন্ম না হয়। আর যদি আপনি কোনো স্বৈরাচারকে সৃষ্টি বা জন্মতে বাধা দিতে চান, তাহলে আপনাকে বাক স্বাধীনতা, জনগণের বাক স্বাধীনতা, ভোটাধিকার এবং ফ্রিডম অফ ভয়েসের সাথে ফ্রিডম অফ প্রেস, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে। তাহলেই বাংলাদেশ বহির্বিশ্বে সম্মানিত হবে বলে বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গণভোট, এবং এই গণভোট নিয়ে মানুষের মধ্যে নানান রকম প্রশ্ন আছে। বাংলাদেশের মানুষ গণভোটের 1 মাসেরও কম সময় বাকি থাকলেও অনেকেই জানেন না, বোঝেন না, তাদেরকে কেউ বোঝায়ও নি যে গণভোটটা কি হবে, কি প্রশ্নের উত্তর দিতে হবে। তার চেয়ে বড় ইন্টারেস্টিং ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে এই গণভোটে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের অবস্থান কি হবে, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা অনুসারী আছেন, বিশেষ করে জামাতে ইসলামী এবং এনসিপি, তাদের একটা ত্রাহি অবস্থা। এনসিপি অলরেডি ডিক্লেয়ার করেছে তারা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে গুরুত্ব দিতে চায় গণভোটে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় নির্বাচনে তাদেরকে ভোট না দিলেও গণভোটে যেন মানুষ হ্যাঁ ভোটে ভোট দেয়। কেন?
সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে পত্রপত্রিকা, এবং আমার সামনে যে খবর সেটা হচ্ছে গণভোটে হাঁ ভোটের প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করেছে, প্রশ্নবোধক। জাতীয় সংসদ নির্বাচনে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট হাঁ ভোট দিতে জোরে সোরে প্রচারণা চালাতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা বলেছি যে একেবারেই সরকারের চরিত্রের সঙ্গে যায় না। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সাথে গণভোটের ভোট গ্রহণও করা হবে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই পোস্টটি সবার নজরে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজে গণভোটের হাতে সিল দিন এরকম একটি ফটো কার্ড শেয়ার করার পাশাপাশি ভিডিও চিত্রেও জনগণকে হাঁ ভোট দিতে আহ্বান জানিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ওই ভিডিও চিত্রে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী নিহতের পরিবারের সদস্য, গুম কমিশনের সদস্যদের বরাতে হাঁ ভোট কেন দিতে হবে সেটির ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। একই সাথে হাঁ ভোট দিলে কি পাওয়া যাবে সেটির বিস্তারিত উল্লেখ করে না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এমনকি ব্যাংক কর্মকর্তা, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্দেশনা জারি করা হয়েছে। যেখানে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব নিরপেক্ষভাবে একটি নির্বাচন আয়োজন করা, সেখানে গণভোটে একটি পক্ষে প্রচারণা চালানোই কি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে না? বিশ্লেষকরা মনে করছেন সরকার একটি নির্দিষ্ট পক্ষ বা অবস্থান নিলেও নির্বাচন কমিশন শুধুমাত্র গণভোটের বিষয়বস্তু এবং কিভাবে হাঁ না ভোট দেওয়া যাবে সেই নির্দেশনা দিয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে। এটা কি আদতে সম্ভব বাংলাদেশের বাস্তবতা? নির্বাচন কমিশন, সরকার যদি একটা পক্ষ নেয় তো নির্বাচন কমিশন কি পক্ষ না নিয়ে পারে? কিন্তু নির্বাচনকালীন সময়ে নির্বাচনের দায়িত্বে থাকা ডিসি, ইউনো, যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন, তারা এই প্রচারণা করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সরকার যখন এই হাঁ ভোটের পক্ষে কাজ করবে, ডিসি, ইউনো, তারা কি এসপি, তারা না ভোটের পক্ষে, না ভোট যদি তার যুক্তিতেও ধরে, তাহলে কি সে বলার সাহস পাবে যে না আমি হাতে থাকবো না, আমি নাতে ভোট দিতে চাই? গণভোটে তাদের অবস্থানের কারণে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে এবং আইন অনুযায়ী শাস্তির মুখেও পড়তে হতে পারে বলে জানান সংবিধান ও আইন বিশেষজ্ঞরা। কিছুই তো আক্কা করছে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে সরকারের এমন প্রচারণা চালাতে আইনি বাধা নেই বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দাবি করলেও আইন বিশেষজ্ঞরা মনে করেন আপাত দৃষ্টিতে আইনি বাধা না থাকলেও অতীতের অন্যান্য প্রশ্নবিদ্ধ নির্বাচনের মতো এই নির্বাচনও এর ফলে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তার মানে আওয়ামী লীগ যেমন তোয়াক্কা করেনি, ফেসিবাদ চরিত্র ধারণ করেছিল, সে তার মতো করে তার ডিসিএসপি দিয়ে ইলেকশন করে নিয়েছে। বর্তমান ডক্টর ইউনূস সরকারও কি সেভাবেই নির্বাচনী বৈতরণী পার করতে চায়? ব্যালটে ভোট দেয়া। দেশের বাইরে থেকে প্রবাসী আমাদের ফলোয়ার যারা আছেন তারা অনেকেই অনেক রকম আমাদেরকে ছবি, ভিডিও পাঠিয়েছেন। আমি বাংলাদেশের নাগরিক, মন চাক আর না চাক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা এই সরকারকে আমাদেরকে মেনে নিতে হয়েছে। আমরা সরকারের শুরু থেকে প্রথম 6 মাস নির্বিঘ্নে সরকারকে বলেছি যে সরকার কাজ করে দেখাক, এই সরকার কি করতে পারে তার উপরে বিচার করে আমরা আমাদের বিশ্লেষণ দাঁড় করাবো, এবং আমরা সেটাই করেছি। আমরা সরকারের প্রথম 6 মাস সরকারকে সময় দিয়েছি, যদিও আমরা আওয়ামী লীগ সরকারের সময়ে শেষ দিকে এসে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করতাম এবং 5 আগস্টের আগে পরে দেশের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে আমরা অস্বস্তি বোধ করেছি। সেসব পরিস্থিতির মধ্যে দিয়েও যে সরকার ক্ষমতায় এসছে সে সরকারকে এখনো মানি বলেই দেশের আইন কানুন মানি। ফলে এই সরকারের ভোট গ্রহণ প্রক্রিয়া, ভোট দিব কি দিব না, ভোট দিতে যাবেন না, হাওয়া দিবেন না না দিবেন, সেসব প্রেক্ষিতে আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান, একটি ক্ষুদ্র পরিসরের সংবাদ মাধ্যম হলেও আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করব। কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, আমরাই বোধহয় প্রথম সেই পোস্টাল ব্যালটের ভিডিও, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেটি দিয়ে আপনাদেরকে খবর প্রচারের চেষ্টা করেছি। পোস্টাল ব্যালট শুরুতেই বিতর্ক, শুরুতেই প্রশ্ন। সরকার কতটুকু নির্বাচন আয়োজন করবে, কতটুকু পারবে না তারই বোধহয় ইঙ্গিত দেখা যায়। আকাশের সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাওয়ার একটা বিষয় আমাদের মধ্যে সবসময় থাকে। খবরে বলা হচ্ছে ভোট শুরুর আগেই পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একটি বাসায় কয়েক ব্যক্তির কাছে অনেক ব্যালট পেপার দেখা গেছে। আমি সেই ভিডিওটি এর আগের দিন আপনাদেরকে দেখেছি, আজকে আবার রিপিট করছি। এবং একটা দেশে যদি বহু মানুষের কাছে বা এক গাদা ব্যালট পাওয়া যায় তাহলে এটা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ জানিয়ে এসেছে বিএনপি। দলটির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও আপত্তি জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনেক পোস্টাল ব্যালট কয়েকজন মিলে গুনছেন। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। দেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা অনেক আগে থেকে চালু থাকলেও প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করেছে ইসি। নিয়ম অনুযায়ী নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দীরা এই ব্যবস্থায় ভোট দিতে পারেন। তবে অতীতে এই ব্যবস্থায় ভোট দিতে তেমন একটা আগ্রহী ছিলেন না অনেকেই। এবারও আগ্রহের ঘাটতি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। আগে আইন থাকলেও সুযোগ ছিল সীমিত। এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে ইসি। এজন্য নির্বাচনী আইনেও পরিবর্তন আনা হয়েছে। 5 জানুয়ারি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শেষ হয়। দর্শক, আমি খেয়াল করে দেখেছি অনেক জায়গায় অনেকেই পোস্টাল ব্যালটে ভোট দিতে অনাগ্রহ তৈরি হয়েছে। অনাগ্রহ থাকার বিভিন্ন কারণ। একটা দেশের অভ্যন্তরে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের সমর্থন রয়েছে, সেখানে আওয়ামী লীগ সমর্থক প্রবাসীরাও আছেন। আর দ্বিতীয়ত অতি উৎসাহী ভোটার রয়েছে। অতি উৎসাহী ভোটাররা হচ্ছেন জামাতে ইসলামী। জামাতে ইসলামী দেশের বাইরের কর্মী সমর্থক যারা, তারাই অতি উৎসাহী চেহারা নিয়ে এই অবস্থাটা তৈরি করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।